হতাশ হয়ে যাচ্ছিলাম, তখন কিন্তু আমাদের সর্বোচ্চ ব্যাকআপটাই দিয়েছে ছাত্র দলের নেতৃবৃন্দ। তারা এসে সর্বোচ্চ সহযোগিতা করেছে। বলতে গেলে বৈষম্যবিধি ছাত্র শেরপুর জেলায় শিবির কর্মীরা অনেক ভূমিকা পালন করেছে। এখানে প্রত্যেকটা রাজনৈতিক দল, বিশেষ করে ফ্যাসিস্ট বিরোধী যারা আন্দোলনকারী ছিল, সবাই আমাদের শেরপুরে তারা ভূমিকা রেখেছে। দর্শক, স্বাগত জানাচ্ছি শেরপুর সরকারি কলেজ সাংবাদিক সমিতির পেজে। জুলাই আগস্ট জুড়ে আমাদের নিয়মিত আয়োজন জুলাই স্মৃতিকথা। আজ আমাদের সাথে উপস্থিত আছেন জুলাইয়ের একজন সম্মুখ সারির যোদ্ধা এবং সাবেক সমন্বয়ক নাহিম আহমেদ নিলয়। আমরা তার সাথে জুলাই স্মৃতিকথা নিয়ে আজ কথা বলব। ধন্যবাদ জানাচ্ছি শেরপুর সরকারি কলেজ সাংবাদিক সমিতিকে আমাকে আমন্ত্রণ করার জন্য। আপনারা জানেন, শেরপুর সরকারি কলেজ থেকেই মূলত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সূচনা হয়। সেই তারিখটা ছিল 13ই জুলাই। 13ই জুলাই এখানে ছোট্ট পরিসরে আমাদের আন্দোলনটা হয়। এখানে যখন শিক্ষার্থীরা জমা হয়, শিক্ষার্থীরা চেয়েছিল বাহিরে গিয়ে আন্দোলনটা করার জন্য, কিন্তু দুঃখজনক ব্যাপার, তখন যে আমাদের এই কলেজের প্রিন্সিপাল ছিলেন এবং আরো বেশ কিছু আওয়ামীপন্থী শিক্ষকরা ছিলেন, তারা আমাদের এই প্রোগ্রামকে বাধা দেয়। পাশাপাশি হচ্ছে কলেজ গেটের সামনে ছিল ফ্যাসিস্ট সরকারের যে পুলিশ বাহিনী, প্লাস হচ্ছে নিষিদ্ধ সংগঠনের ছাত্রলীগ, এরকম পোলাপান্ডা ছিলেন, তারা বাধা দিয়েছে। তার জন্য আমরা এই শেরপুর সরকারি কলেজের ভিতরেই ছোট্ট পরিসরে আন্দোলনটা করি। 13ই জুলাই আন্দোলনটা আমাদের শেরপুর সরকারি কলেজে শেষ করার পরে মোটামুটি বলা যায় আন্দোলন স্থগিত হয়ে গেছে, কোনো সারা শব্দ ছিল না। যখন বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটিতে আমাদের ঢাকা ইউনিভার্সিটির ছাত্রছাত্রী ভাইদের যখন রক্তাক্ত করা হয়, তখন আমাদের মধ্যে একটা প্রতিবাদের আগুন জ্বলে আমাদের। তখন আমরা সবাই মিলে রাতে, বিশেষ করে আমাদের যারা ফ্রেন্ড সার্কেল ছিলেন সবাইকে নিয়ে আমরা সেদিন রাতেই মেসেঞ্জার গ্রুপ ক্রিয়েট করি। সেখানে বিভিন্ন যারা ফ্রেন্ড ছিল, যারা আন্দোলন করতে চায়, তাদেরকে নিয়ে আমরা মেসেঞ্জার গ্রুপগুলো ক্রিয়েট করি। দেন আমরা একটা মিটিংয়ের আয়োজন করি। মূলত যেহেতু আন্দোলনকে চালাতে হবে, আন্দোলনকে সমন্বয় করতে হবে, সবকিছুর জন্য একটা আমরা মিটিংয়ের আয়োজন করি। মিটিংটা হচ্ছে 16ই জুলাই আমাদের এই সরকারি কলেজের এই বটতলায়, বট চত্বরে আমরা মূলত এই মিটিংটার আয়োজন করি। সেখানে সব মিলিয়ে ছেলে মেয়ে মিলিয়ে 15 থেকে 16 জনের মতো উপস্থিত ছিলাম। এছাড়াও যারা কলেজের ভিতরে আমাদের পরিচিত যারা ফ্রেন্ড সার্কেল ঢুকতেছিল, তাদেরকে আমরা বারবার বলতেছিলাম যে বন্ধু, আমরা আন্দোলন করতে চাই, কি বলো, বা তাদের কাছ থেকে একটা মতামত নিচ্ছিলাম। কিন্তু অনেকে এটার সাথে একমত হয়েছে, আবার অনেকেই বলছে যে এটা সম্ভব হবে না, বা তারা আমাদেরকে ডিমোটিভেট করার চেষ্টা করছে। এক প্রকার বলা যায় আমার খুবই কাছের এক বন্ধু, নিউ মার্কেট তার বাসা, সে আমাকে এক পর্যায়ে বলে যে নিলয়, তোরা এখানে থাকিস না, তোরা একটু অন্যদিকে চলে যা। সেদিন আমরা সহ আরো বেশ কয়েকজন নন পলিটিক্যাল ছিলেন, ওদেরকে নিয়ে আমরা চলে যাই সজবর খিলায়। সজবর খিলা হচ্ছে আমার খালামণি বাসা। ওইখানে আমার খালাতো ভাই একটা চেম্বারে স্টুডেন্টদের পড়ায়। ওইখানে মূলত আমরা যাই। যাওয়ার পরে আমরা প্রায় কয়েক ঘন্টার মতো মিটিং করি। মিটিং করার পরে আমরা সিদ্ধান্ত নেই যে যখন আমাদের 1 থেকে 1,500 যখন পোলাপান রাস্তায় নামার মতো ক্যাপাবিলিটি হবে, তখন আমরা আসলে রাজপথে নামবো। এরকম আমরা করতেছিলাম, মিটিং করতেছিলাম বা আলোচনা করতেছিলাম, মতামত নিচ্ছিলাম সবার। আমাদের কথা হচ্ছে আগে আমরা মাঠ পর্যায়ে কাজ করব, সবাইকে জানাবো, দেন সবার আলোচনার সাপেক্ষে বা সবার মতামতের সাপেক্ষে আমরা মাঠে নামবো। তারপর হঠাৎ করে বিভিন্ন গ্রুপে বিভিন্নভাবে সবাই মাঠে নামার জন্য প্রস্তুত। এই সুযোগে আমরা আবার বিকেল না সন্ধ্যার দিকে ফ্যাক্টরি মোড়ে যে একটা খোলা ছিল, ওইখানে একটা মিটিং এর আয়োজন করা হয়। ওইখানে প্রায় 40 জনের মতো উপস্থিত ছিলেন। ওই দিনই সিদ্ধান্ত হয় আমরা 17 তারিখে মাঠে নামছি। দেন ওইখান থেকে আমাদের বিভিন্ন যে ফেসবুক গ্রুপ আছে, মেসেঞ্জার গ্রুপ আছে, এগুলোতে আমরা সবাই বার্তা পৌঁছাই দেই। দেন 17 তারিখে আমরা আন্দোলনটা করি। 17 তারিখে আন্দোলনে যে এত মানুষ হবে, এটা আসলে আমাদের কল্পনার বাইরে ছিল। সবাই নেমে আসছিল, তখন আমরা বুঝতে পারছিলাম যে এই সরকারের প্রতি, এই ফ্যাসিস্টের প্রতি সবারই একটা ক্ষোভ আছে। যেন আমরা সেদিন কলেজ গেটে আন্দোলন করছিলাম শান্তিপূর্ণভাবে। পরবর্তীতে যখন আমাদের সব সাইড থেকেই আন্দোলনকারীরা চলে আসছে, তখন আমরা থানার মোড়ের উদ্দেশ্যে রওনা হয়। কারণ থানার মোড় হচ্ছে শেরপুর জেলার একটা মেইন সেন্টার, যেখানে যদি আমরা অবরুদ্ধ করি বা সেখানে যদি আমরা আমাদের আন্দোলনের বাসাটা ফুটাই তুলি, তাহলে দেখা যাচ্ছে এটা কাজে দিবে আর কি, সবকিছু মিলে। দেন আমরা সেখানে যাই। যাওয়ার পরে শান্তশিষ্টভাবে অবস্থান করছি এবং আমরা আমাদের ফ্যাসিস্টের বিরুদ্ধে যে স্লোগানগুলো ছিল, সেই স্লোগানগুলো দিচ্ছিলাম। এক পর্যায়ে শেরপুরের যিনি ওসি ছিলেন, বিভিন্ন এসআই ছিলেন, এসপির
অনুমতিতে বা এসপি, আমি যতটুকু শুনছি পরবর্তীতে এসপি বারবার কমান্ড করছিল এদেরকে যেভাবে হোক সরাই দাও। দেন আমরা তাদের কথাবার্তা শুনে আমরা সরাসরি থানার মোড় থেকে আমরা এই চকবাজার যে শহীদ মিনার আছে সেখানে চলে আসি। সেখানে চলে আসার পর পরবর্তীতে আবার যারা আমাদের বেশ কয়েকজন সিনিয়র ছিল তাদের সাথে আলোচনা করার পরে বলা হলো যে আবার আমরা থানার মোড় যেতে চাই, থানার মোড়ে অবস্থান করব। দেন যখনই আমরা থানার মোড় যাওয়ার জন্য প্রস্তুত হই, সেই মুহূর্তে আমাদের উপর অতর্কিতভাবে ছাত্রলীগেরা হামলা করা শুরু করে। এখানে আমাদের মেয়েরা অনেকে আহত হয়েছে। তবে বলতে হবে শেরপুর সরকারি কলেজ এবং সারা শেরপুরের যেসব মেয়েরা আছেন তারা আন্দোলনে সর্বোচ্চ ভূমিকা রেখেছে, তারা আমাদের ঢাল হয়ে কাজ করেছেন। তাদের সাহস দেখে আমরা নিজেরাই মুগ্ধ। বলা যায় 17 তারিখে আন্দোলনে তারাই আমাদের মেইন ঢাল ছিলেন, তারাই সামনের দিকে ছিলেন। যাই হোক, অনেকেই আহত হয়েছেন। পরবর্তীতে সেদিন আমরা সবকিছু শেষ করি, সুন্দরভাবে সবকিছু শেষ করার পরবর্তীতে আমাদের টার্গেট হচ্ছে নেক্সট আন্দোলন করার জন্য। নেক্সটে যেন আমরা সুন্দরভাবে নামতে পারি, ভালোভাবে আন্দোলন করতে পারি। আমাদের প্রচুর ব্যাকআপের প্রয়োজন ছিল। আমরা ওইভাবে ছাত্রলীগের বিরুদ্ধে ওইভাবে পর্যাপ্ত আমরা হাতিয়ে নিয়ে যাইনি, যার জন্য আমাদের অনেকেই আহত হয়েছে। পরবর্তীতে 18 তারিখে আমাদের মাঠে নামার কথা ছিল, কিন্তু সেদিনও চেষ্টা করেছি আমরা বিভিন্নভাবে আন্দোলনটা করার জন্য। সেদিন অবাক হবেন, সেদিন ছেলেদের তুলনায় মেয়েরাই শেরপুর সরকারি কলেজ গেটে উপস্থিত ছিলেন। বিশেষ করে আপনাদের সাংবাদিক সমিতির শরীফের যে দোকান, তার কম্পিউটারের দোকান, ওইখানেই মূলত আমরা সবাই জমায়েত হয়েছিলাম। আমরা চেয়েছিলাম সেদিন দুপুর 2টার দিকে আমরা মূলত আন্দোলনটা করতে চেয়েছিলাম। তখন আমরা বিভিন্নভাবে বিভিন্ন গ্রুপে পোস্টও করেছি, কিন্তু দুঃখজনকভাবে ঠিক 1:30 বা 2টার দিকেই নেটওয়ার্ক চলে যায়। কারোর সাথে আমরা কোনোভাবে কন্ট্যাক্ট করতে পারি নাই। আমরা সবাই শান্তিপূর্ণভাবে, তখন মেয়েরা ছিল আর বেশ কয়েকজন ছেলে ছিল, সবাইকে নিয়ে আমরা প্রথমে মোমিনবাগে যাই। মোমিনবাগে অবস্থান করি। ভাবছিলাম হয়তো বা প্রথম আমরা ডেটটা দিয়েছিলাম মোমিনবাগেই, 18 তারিখে যে আন্দোলনটা করব সেটা স্পটটা দিয়েছিলাম মোমিনবাগে। পরবর্তীতে মোমিনবাগে যাওয়ার পরে আমাদের এক বন্ধু উনি বললো যে এটা তো ছাত্রলীগের কাটে, এখান থেকে সরে যা। দেন আমরা ওইখান থেকে পরবর্তীতে মৃত্যুবাড়ির যে ফিল্ড আছে সেখানে আমরা চলে যাই। সেখানে আমাদের জিতু ভাই ছিলেন, আনন্দ ছিল, তারপর হচ্ছে রায়হান ছিল, রোহান ছিল, শান ছিল, অনেকেই ছিল ছেলেদের মধ্যে, বিশেষ করে মেয়েরা বেশি ছিল আর কি। সেদিন যেহেতু নেটওয়ার্ক ছিল না, সেই জন্য আমরা পরবর্তীতে আন্দোলনটা করতে পারিনি, কারণ সবার কাছে আমরা বার্তাটা পৌঁছাতে পারিনি। কারণ নেটওয়ার্ক চলে যাওয়ায় আমাদের আন্দোলন সেদিন স্থগিত করতে বাধ্য হয়েছিলাম আমরা। পরবর্তী সময় আমরা লং টাইম চেষ্টা করছিলাম কিভাবে আন্দোলনটা করা যায়, কিভাবে আন্দোলনটা শেরপুর পরিচালনা করা যায়, কিভাবে একত্রিত করা যায়। তখন আমাদের যে বৈষম্যবিধি ছাত্র শেরপুর জেলা একটা পেজ আছে, আপনি জানেন, গ্রুপ আছে। সেই গ্রুপে বিভিন্ন পোস্ট করা হচ্ছিল, সমন্বয়ক হবে কেউ কিনা, এরকম পোস্ট করা হচ্ছিল। এভাবে আমরা প্রতিনিয়ত চালিয়ে যাচ্ছিলাম। মাঝখানে মেবি আমার ওইভাবে মনে নেই, 26শে জুলাই বা 27শে জুলাই আবারও আমরা সজবর খিলায়, মানে আমার খালামণি বাসায়, যেখানে আমার খালাতো ভাই পড়ায়, সেখানে আমরা অবস্থান করি। 26শে জুলাই বা 27শে জুলাই হতে পারে। তখন আমরা আবারও সজবর খিলায় চলে যাই, যেখানে আমরা মূলত 16 তারিখে যে প্রথম মিটিংটা করেছিলাম সেখানেই আমার খালামণি বাসায়। দেন ওইখানে আমরা লাল কাপড় নিয়ে যাই। লাল কাপড় নিয়ে মূলত আমাদের চোখে বেঁধে আমরা প্রতিবাদ করার জন্য আমরা মূলত সেখানে অবস্থান করি। দেন আমরা কাপড়ও বেঁধে আমাদের সেদিন ছোট পরিসরে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে। পরবর্তীতে 31 তারিখে হুট করে বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের গ্রুপ থেকে হঠাৎ করেই আন্দোলনের ঘোষণা দেওয়া হয় 31শে জুলাই সকালে 10টার দিকে, 2টা না 3টার দিকে দেওয়া হয়েছিল, 3টার দিকে দেওয়া হয়েছিল। পরবর্তীতে 31শে জুলাই হঠাৎ করে আমাদের যে বৈষম্যবিধি ছাত্র আন্দোলন যে গ্রুপটা আছে সেখানেই মূলত হঠাৎ করেই পোস্ট করা হয় যে মানে 31শে জুলাই 3টার দিকে আন্দোলন করা হবে। সেই মুহূর্তে ঠিক 2টার দিকে আমি রাত 2টার দিকে আমি জিতু ভাইয়ের সাথে কথা বলতেছিলাম, কারণ জিতু ভাই আমাদের পর্যাপ্ত হেল্প করেছে। জিতু ভাই সাংগঠনিকভাবে উনি খুবই দক্ষ ছিল, তখন খুবই ভালোভাবে গুছাইছে, আমাদের সবসময় মোটিভেট করছে। জিতু ভাইয়ের সাথে তখন কথা বলতেছিলাম। তখন কথা বলতে বলতে হঠাৎ করেই যখন আমি ফেসবুকে দেখি পোস্ট হয়েছে, তখন জিতু ভাই বললাম, ভাই একটা পোস্ট হয়ে গেছে, দেখতেছি কে করলো এটা, এই আন্দোলন ডাক দিছে আর কি। পরবর্তীতে দেখলাম যে এটা আরাফাত রহমান পোস্ট করছে। দেন হচ্ছে আরাফাত রহমানের সাথে কন্ট্যাক্ট করি। আরাফাত রহমানের সাথে কন্ট্যাক্ট করার পরে সকালবেলা আমরা ইমিডিয়েটলি একটা মিটিং এর আয়োজন করি। এটা হচ্ছে জুবাইর আনসারি সমন্বয়ক পরিষদটা আসলে গঠন করা হয়েছে আপনার যখন 31শে জুলাই আন্দোলন ঘোষণা করা হয়। সকালে আমাদের একটা মিটিং হয়, সেই মিটিংয়ে অনেকে উপস্থিত ছিলেন, ছাত্রদলের প্লাবন ছিলেন, নন পলিটিক্যাল ছিলেন,
শিবিরের প্লাবন ছিলেন, সবাইকে নিয়ে আসলে আন্দোলনটা হয়েছে। তাদেরকে নিয়ে প্রায় 40 জনের মতো, 40-45 জনের মতো, সেখানেও প্রায় 40-45 জনের মতো উপস্থিত ছিলেন। ওইখানে মেয়ে ছেলে মেয়ে সবাই ছিলেন, সবাইকে নিয়ে আমরা আলোচনা করি। দেন হচ্ছে 3টার দিকে ছোট পরিসরে করপার একটা আন্দোলন হয়, সেটা কোনো রকম আমরা শেষ করার পরে যখন দেখলাম পিছন থেকে পুলিশ বাহিনী আসছে, তখন দ্রুত তাদেরকে নিয়ে আমরা অটো দিয়ে তখন চলে যাই আখেরি বাজার। আখেরি বাজার একটা খোলা আছে, ওইখানে গিয়ে আমরা মূলত প্রথম আলোচনা করি এবং আমরা সেদিনই আমরা লিখিতভাবে অনেকের নাম লিখি, যারা সমন্বয়ক হতে চায় তাদেরকে আমরা নাম লেখালেখি করি। প্রায় সেদিন 20-25 জনের মতো নাম লেখা হয়েছে এবং ওদের মধ্যে প্রায় 7-8 জনের মতো বলছে যে হ্যাঁ হবো, আমি হবো। আর আর বাকিগুলো বলছে যে আমি হবো, আমি হলে আপনাদের ফোন দিয়ে জানাবো। হ্যাঁ, ওদের নাম্বার নেওয়া হয়েছিল। অনেকে সাহস পাইছে, অনেকে সাহস পায় নাই। এর পরবর্তীতে দফায় দফায় আমাদের 3 দিন মিটিং করেছি। 1 তারিখে আমরা মিটিং করেছি, আমার মনে আছে, আমার দূর সম্পর্কে নানার বাড়ি হচ্ছে ইন্দিলপুর। আমরা একটা মিটিং এর ভেন্যু খুঁজছিলাম যে মিটিংটা কোথায় করা যায়, কারণ আমাদের নিরাপত্তার দরকার ছিল তখন। কারণ একটা মিটিং করলে ওইখানে মানে হানা হতে পারে বা যে কোনো একটা অঘটন করতে পারে। এই জন্য আমরা ইন্দিলপুর যেতে চাইলাম। ইন্দিলপুর যাওয়ার পর ইন্দিলপুর গেছিও আমরা সবাই। আমরা ইন্দিলপুর যাওয়ার পর আমার নানার বাড়িতে যখন ঢুকি, তখন আমার নানা মানে তখন আমার নানি আমাকে দেখা, মানে আমাদের সবাইকে দেখে বের করে দেয়। ভয় পেয়ে গেছিল যে কোনোভাবে থাকা যাবে না, বা তখন দেশের সংকট অবস্থা সবাই জানে মোটামুটি। তখন আমাদের বের করে দেওয়া হয়। ওইখান থেকে পরে চলে আসি আমরা আবার আখেরি বাজারে, যেদিন মানে 31শে জুলাই যেদিন আমরা সর্বপ্রথম যে খলায় গিয়েছিলাম, সেই খলায় আবার চলে আসি। সেই খলায় চলে এসে আমরা সেখানে আবারও মিটিং করি দফায় দফায়। এভাবে 3 দিন আমরা টানা ওইখানে মিটিং করার পরে আমাদের সমন্বয় পরিষদ গঠন করা হয়। আমরা 2 তারিখে আমরা আমাদের যে সমন্বয় ছিল পরে এটা আমরা প্রকাশ করি। দেন হচ্ছে 4 তারিখে মূলত অনেকেই আমাদের মধ্যে বেশ কয়েকজন ছিলেন যারা বলতেছিল যে 17 তারিখে আন্দোলন হয়েছে, অনেকে আহত হয়েছিল, যাদের সুচিকিৎসা করতে পারে নাই ফান্ডের অভাবে। আমাদের বেশ কয়েকজন আমাদের বলেছিল যে আমরা ফান্ড কালেক্ট করি 4 তারিখে। আমরা আসলে একজ্যাক্ট জানতাম না যে 5 তারিখের মধ্যে সরকার পতিত হবে। এর মধ্যে আমরা বেশ কয়েকজন আমরা বললাম যে না, আমরা 4 তারিখে মাঠে নামার জন্য প্রস্তুত, আমরা 4 তারিখে মাঠে নামতে চাই। দেন 4 তারিখে আমরা 3টা দিকে আমরা মাঠে নামি, আমাদের আন্দোলন শুরু হয়। সেই রক্তাক্ত জুলাই শেরপুরে 3 জন শহীদ হয়েছেন, শহীদ মাহবুব, সবুজ এবং সৌরভ। এগুলো আমাদের শেরপুরের রক্তাক্ত ইতিহাস। আমাদের অনেক ছাত্রছাত্রীরা আহত হয়েছেন। আমাদের চোখের সামনে মাহবুবের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেয়, মাহবুব ইনস্ট্যান্ট সেখানে মারা যায়। সৌরভের উপরেও গাড়ি উঠাই দেওয়া হয়। সৌরভ কিছুটা জীবন্ত ছিল, তার জীবন আছে বোঝা যায়। এর মধ্যে তাকে নিষিদ্ধ গোষ্ঠীর ছাত্রলীগের পোলাপান তাকে অ্যাসেস পাইপ দিয়ে তাকে পিটিয়ে মারে। এর পরবর্তীতে আন্দোলন অনেকক্ষণ চলতে থাকে। চলার পরে এক পর্যায়ে খড়মপুরে সবুজের মাথায় গুলিবিদ্ধ করা হয়। আমাদের চোখের সামনে এসব ঘটেছে। যখন গুলিবিদ্ধ করা হয় তার এইটুকু ফুলে গিয়েছিল, মুখে ফেনা বের হয়েছিল। আসলে এগুলো বলার মতো না। এখন পর্যন্ত দেখি সেই আসামিগুলো এখনো রাস্তায় অফেনলি ঘোরাফেরা করছে। আমরা বারবার পুলিশ প্রশাসনকে বাধ্য করেছি তাদেরকে গ্রেপ্তার করার জন্য, তাদেরকে আইনে আওতায় আনার জন্য, কিন্তু শেরপুরের পুলিশ প্রশাসন ব্যর্থ। এটা আমাদের জন্য একটা কলঙ্কিত অধ্যায়। এখন পর্যন্ত রাস্তায় ওপেনলি ঘুরে বেড়াচ্ছে। এখন পর্যন্ত জুলাই যোদ্ধাদের, এখন পর্যন্ত যারা আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন বা আন্দোলনের পক্ষে ছিলেন, তাদেরকে নিয়মিত থ্রেট করা হচ্ছে। এগুলো আমাদের জন্য খুবই একটা লজ্জাজনক ব্যাপার। এতদিন পরে এসেও এই জিনিসগুলো আমরা ফেস করছি। আমরা 31শে জুলাই আখেরি বাজার একজনের বাসায় আমরা মিটিং করি, আলোচনা করি আন্দোলনকে বড় করার জন্য, যেন কোনো রকম ভাবে ছাত্রলীগরা যেভাবে 17ই জুলাই আমাদের উপর অ্যাটাক করেছিল সেভাবে যেন না করতে পারে, সেই প্রস্তুতি নিয়ে আমরা আলোচনা করছিলাম। যাক, পরবর্তীতে আমাদের মধ্যে একটা ছিল যে যদি আমাদের মধ্যে বা আমাদের যে আন্দোলনকারীদের মধ্যে কাউকে যদি গ্রেপ্তার করা হয়, তাহলে এদেরকে আইনি প্রক্রিয়া কিভাবে তাদের ছাড়ানো যায়, বা এই জিনিসটা জানার জন্য আমি, জিতু ভাই আর তুহিন ভাই একসাথে মিলে আমরা ডিসি অফিসে যাই। ওইখানে কোর্ট প্রাঙ্গণে আমরা বেশ কয়েকজন যারা বিএনপি পন্থী যারা লোক ছিলেন, যারা আইনজীবী ছিলেন, তাদের সাথে কন্ট্যাক্ট করি, তাদেরকে বুঝাই। তারা আমাদের একটাই বলেছিল, যদি আন্দোলনকারীদের গ্রেপ্তার করা হয় তাহলে হয়তোবা দেখা যাবে 5 থেকে 6 মাসের মধ্যে তাদেরকে বা জামিন দিবে না, এই টাইপের কথা বলেছিল। এই পর্যায়ে দেখি যখন ওইখানে কথা বলতেছিলাম, দেখে ডিসি অফিস থেকে, মানে ওইখানে যেহেতু পুলিশ সুপারের কার্যালয়, ওইখান থেকে বেশ কয়েকটা গাড়ি বের হইলো পুলিশের। তখনই আমরা ইনস্ট্যান্ট আমরা বাইক দিয়ে খড়পাড় চলে আসি। দেন যারা আন্দোলন করতেছিল তাদেরকে নিয়ে আমরা সরাসরি
আখেরি বাজার চলে যাই। সেখানে আমরা একটা খলার ভিতরে আমরা মূলত একটা মিটিং আয়োজন করি। সেদিনই আমাদের লিখিতভাবে সমন্বয়কের যে নামগুলো আমরা সেদিন থেকে লিস্ট করা শুরু করি, এই আর কি। এর মধ্যে এটা শেষ করার পরে 4 তারিখে আরেকটা কথা আমি বলতেই ভুলে গেছি। 4 তারিখে আন্দোলনের আগে আমরা শুধু ফেসবুকে পোস্ট পর্যন্ত বরাদ্দ ছিলাম না, আমরা প্রত্যেকটা যারা পলিটিক্যাল পার্সন ছিলেন, বিশেষ করে ছাত্র দলের উজ্জ্বল ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করেছেন। আমাদের আরেকজন সম্মুখ সারির যোদ্ধা আনন্দ ভাইকে রিচ করা যায় নাই, কারণ সে তখন একটু পলাতক ছিল। এরপরে হচ্ছে আমি যোগাযোগ করি নাগপাড়ার যত নেতাকর্মী ছিলেন, যেমন সাবেক শেরপুর জেলা ছাত্র দলের শওকত মামা, ওনার সাথে কন্ট্যাক্ট করি। উনি আরো বেশ কয়েকজনের নাম্বার দেন, মানে প্রত্যেক উপজেলারই যারা ভাইটাল পার্সন ছিলেন, ভাইটাল নেতৃবৃন্দ ছিলেন, তাদের নাম্বার দেন, তাদের সাথে আমরা কন্ট্যাক্ট করি এবং তাদেরকে একটা কথাই বলেছিলাম যে ভাই আমরা 4 তারিখে মাঠে নামতেছি, আপনাদের ব্যাকআপের প্রয়োজন। এটা ছাত্র দলের সব ভাইয়েরাই বলতে পারবে, ছাত্রদল বিশেষ করে যারা ভাইটাল পার্সন আছেন তারা বলতে পারবে। তাদেরকে আমরা ফোন দিয়ে এই জিনিসটা বলছিলাম যে ভাই আমাদের ব্যাকআপ দরকার, কারণ আপনারা দীর্ঘ সময় রাজপথে ছিলেন, আপনারা এই দক্ষতা বেশি ছিল, আমরা হয়তো বা অল্প সময় ছিলাম। আপনাদের ব্যাকআপ প্রয়োজন, কারণ কোন সময় হুট করে তারা আমাদের উপর অতর্কিত হামলা শুরু করে, এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ ছিল। এই জন্যই তাদেরকে মূলত এইভাবে বলা। তারা আমাদের সর্বোচ্চ সহযোগিতা করেছে। বিশেষ করে আপনি জানেন 17ই জুলাই আন্দোলন কিন্তু এক পর্যায়ে যখন আমরা আহত হয়ে বা তাদের সাথে দাহপাল্টা হয়ে এক পর্যায়ে আমরা যখন একটু হতাশ হয়ে যাচ্ছিলাম, তখন কিন্তু আমাদের সর্বোচ্চ ব্যাকআপটাই দিয়েছে ছাত্র দলের নেতৃবৃন্দ। তারা এসে সর্বোচ্চ সহযোগিতা করেছে। বলতে গেলে বৈষম্যবিধি ছাত্র শেরপুর জেলায় শিবির কর্মীরা অনেক ভূমিকা পালন করেছে। এখানে প্রত্যেকটা রাজনৈতিক দল, বিশেষ করে ফ্যাসিস্ট বিরোধী যারা আন্দোলনকারী ছিল, সবাই আমাদের শেরপুরে তারা ভূমিকা রেখেছে। শেরপুরের আন্দোলন আসলে আপামর ছাত্র জনতার, এটা আসলে একক গোষ্ঠীর নয়, একক ব্যক্তির নয়, এখানে সবাই ভূমিকা রেখেছে। এখানে আপনি হয়তো বা বলতে পারেন এখানে একটা নেতৃত্বের ব্যাপার স্যাপার আছে। হ্যাঁ, সবকিছুর জন্য একটা সমন্বয়ের প্রয়োজন হয়, এই জন্যই আমাদের সমন্বয় পরিষদ গঠন করা হয়েছে। আন্দোলনকে আমরা নেতৃত্ব দিয়েছি। আমাদের আরো যারা সমন্বয় পরিষদে ছিলেন না, আর অনেকে বড় ভাই ছিলেন, যারা দীর্ঘদিন যাবৎ রাজনীতি করে আসছেন বা যারা দীর্ঘদিন যাবৎ ফ্যাসিবাদ বিরোধী লড়াই করে আসছেন, তারাও এই আন্দোলনের পক্ষে নেতৃত্ব দিয়েছেন। বলা যায় শেরপুর জেলায় সবাই ভূমিকা রেখেছেন। আর অবশ্যই আমি বিশেষ করে ক্রেডিট দিব আমাদের শেরপুরের মেয়েরা হচ্ছে অসম্ভব সাহসী, যাদের সাহসের জন্য বলা যায় আমরা আরো বেশি সাহস হয়েছি। তারা আমাদের সামনে ডাল হিসেবে কাজ করেছে, তারা আমাদের সাহস জুগিয়েছে, তারা আমাদের প্রেরণা জুগিয়েছে। তাদেরকে আমি অবশ্যই ধন্যবাদ জানাই। এবং আমরা যে স্বপ্নে বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি, সেই বাংলাদেশ যেন গঠন হয়, এটাই আমাদের প্রত্যাশা। এটা তো আমাদের জন্য মারাত্মক হুমকি স্বরূপ ছিল। যে তিনি প্রকাশ করা হয়, এর মধ্যে হচ্ছে নাম্বার সহ, ফোন নাম্বার সহ প্রকাশ করা হয়। আমাদের যে ফোন নাম্বার প্লাস হচ্ছে যে সমন্বয় পরিষদের যে এটা প্রকাশ করা হয়, সেটা কিন্তু সরাসরি গোয়েন্দা সংস্থার কাছে চলে যায়, এসপি অফিসে চলে যায়, বিভিন্ন যে আইন শৃঙ্খলা বাহিনী তাদের কাছে চলে যায়। তারা আমাদের প্রতিনিয়ত ফোন করছিল, ফোন করে আমাদের কাছে আপডেট জানতে চাচ্ছিল। তাদের একটা হয়তো বা পাতানোর ছক ছিল। আমি সে সময় 2টা সিম নাম্বারও চেঞ্জ করছি। এক পর্যায়ে আমার বাড়িতে পুলিশও পাঠানো হয়েছিল, যেহেতু আমার আব্বা পলিটিক্যাল পার্সন ছিল। সবকিছু মিলে আমার বাড়িতে পুলিশ পাঠানো হয়েছিল। আসলে ইতিহাস বলতে গেলে অনেক অনেক সময় লাগবে, হয়তোবা এই বক্তব্যে হয়তোবা সবকিছু সম্ভব না তুলে ধরা। অনেক ইতিহাস আছে, অনেক পরিশ্রম আছে। খাওয়ার আগে হয়তোবা একটা কমন ডায়লগ ছিল, আপনি যে জানবেন, সবাই বলেছিল যে মা আমি হয়তোবা শেষ খাবারটা খেয়ে যেতেছি এটা এই আন্দোলনে। তখন এরকম পোস্ট আমি অনেক দেখছি। এরপরেও আমি যখন 4 তারিখে এই মাঠে আসবো, তখন সকালে খাবারের আগে আমি আমার মাকে বলতেছিলাম হয়তো এটা আমার শেষ খাবার হতে পারে। আমার মা মানে অসম্ভব, আমার ফ্যামিলি ফুল সাপোর্ট দিয়েছে। 17 জুলাই যেদিন আমরা আহত হই, আমাদের অনেক ভাইরা আহত হয়, সেদিন আমাদের যতটুকু ফান্ড ছিল, ফান্ড তো খরচ করা হয়েছেই। সেদিন আমার আব্বা নিজে এসে আমাকে টাকাও দিয়ে গেছে। আমার ফ্যামিলি আমাকে সর্বোচ্চ সহযোগিতা করেছে, সাপোর্ট দিয়েছে। হয়তোবা আমার ফেসবুক ওয়ালে আপনি দেখতে পাবেন, পিন পোস্ট করা আছে। আমার আব্বা নিজে এই আন্দোলনে 4 তারিখ আন্দোলনে আসার জন্য নিজে লাঠি বানিয়ে দিয়েছে আন্দোলনে আসার জন্য। সেটা আমি ভিডিও কিছু ফুটেজ রাখছিলাম আর কি। সেটা মূলত ওই চিন্তা থেকে রাখি নাই, মূলত যে গ্রুপগুলোতে তাদেরকে মোটিভেট করার জন্য ছবি দিয়েছিলাম গ্রুপেও, যে আমার ফ্যামিলি আছে, এই ফ্যাসিস্টের বিরুদ্ধে আমার ফ্যামিলি আছে। তার মানে আপনার ফ্যামিলিও পাশে থাকবে, আপনারা ভয় পাবেন না। রাজপথে আসেন, মাঠে আসেন, আমরা আন্দোলন করব ফ্যাসিস্টের বিরুদ্ধে, ফ্যাসিস্টকে আমরা পতন করব।